আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার দুর্বার ২৬ ব্যাচ অর্থাৎ এসএসসি ২৬ ব্যাচ ২০২৫-এর সেপ্টেম্বর মাসের ৭ তারিখে দাঁড়িয়ে কথা বলছি এবং তোমাদের এই সমসাময়িক সময়ে প্রি-টেস্ট পরীক্ষা হচ্ছে এবং এটা নিয়ে তোমাদের মনের ভিতরে একটু চিন্তা ভাবনা এই কারণে আছে কারণ প্রি-টেস্টের রেজাল্টটা ইম্পর্ট্যান্ট। টেস্ট সামনে আছে এটাকে কেন্দ্র করে। তো আমরা টিম এফটির তরফ থেকে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল একটা সাজেশন দিচ্ছি বা একটু তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেন তোমরা প্রি টেস্ট পরীক্ষাটাকে একটু ভালো করে দিতে পারো। তোমাদের যেই ল্যাকিংগুলো আছে সেই ল্যাকিংগুলোকে কাভার করে তোমরা যেন সৃজনশীলগুলোকে অ্যান্সার করতে পারো। কারণ ফিজিক্স একটা টাফ এবং কেমন যেন স্টুডেন্টের কাছে একটা ভয়ের কারণ কারণ হলো যে এই ফিজিক্সের অ্যানালাইসিসটা করতে হবে এমনভাবে যে বিগত বছরের পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে তার উপর একটু চোখ রেখে ভাবতে হয় যে কেমন ধরনের প্রশ্ন আসবে। সো তোমরা জানো যে তোমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন করতে হয় এবং এক এক স্কুলে যদি এক এক রকমের কোয়েশ্চেনের ধরো যে ডিফারেন্সিয়েশন থাকে বা একটু ডিফার করে তাহলে সেই জায়গাটায় আমি বলবো যে হ্যাঁ, এটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবই সম্ভব। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে 4টা সিকিউ অ্যান্সার করতে হয় এবং 5টা এসএ কিউ অ্যান্সার করতে হয় অ্যান্ড 25 এমসিকিউ অ্যান্সার করতে হয়। তো যদি এইটাকে আমি স্ট্যান্ডার্ড ধরি তাহলে এই যে 40 আর 10 50 আর 25 75 এই 75 মার্কে 75ই পাওয়া সম্ভব। এখানে 40, এখানে 10 আর এখানে হচ্ছে 25। এই যে 75 মার্ক, এই 75 মার্কে 75ই পাওয়া সম্ভব কেমনে একটু চিন্তা করো, একটু ভাবো। এরকম ভাবে ভাবো যে তোমার ফিজিক্সের অধ্যায় কি কি আছে, অধ্যায় কি কি আছে। তো তোমার সিলেবাসে অধ্যায় হচ্ছে ফিজিক্সে 1 আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে, যেটা সবচেয়ে দামি দামি চ্যাপ্টার, রাইট? এবং তরঙ্গ শব্দ আছে, আলোর প্রতিফলন আছে, স্থির তড়িৎ আছে। আমি জানি তোমাদের ভিতরের ফিলিংস হচ্ছে যে তোমরা এই শর্ট সিলেবাসটার মধ্যে হয়তো অনেকে বলবা যে স্যার কিছু কিছু করি নাই। কিন্তু আমি একটু বলি, এই যে ভৌত রাশি ও পরিমাপ না, এই ভৌত রাশি ও পরিমাপ থেকে আজীবন যেমন ধরনের প্রশ্ন আসছে, শুরুর দিকে যে পরিমাপের বিষয় আছে সেরকম প্রশ্ন তো আসে নাই। সো আমি তোমাদেরকে আজকে একটা অ্যানালাইসিস করে 3টা সাবজেক্টের একটা সুন্দর পিডিএফ রেডি করেছি এবং এই পিডিএফটা আশা করি তোমাদের কাজে দিবে। আমরা এরকম একটা পিডিএফ সমগ্র বাংলাদেশের সকল স্টুডেন্টের জন্য সব সাবজেক্টে একটা উন্মুক্ত পিডিএফ আমরা কালকে ঘোষণা দিব। আজকে হইল প্রিটেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে আমি একটু ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই। এখানে ফিজিক্সে আমি মানে এই যে এই এতটুকুর মধ্যে 8 থেকে 12তে কেমিস্ট্রি আর 14 থেকে 19-এ হচ্ছে বায়োলজি, এই অংশটুকুর মধ্যে আজকে শুধু ফিজিক্সটা নিয়ে আলাপ করব। কারণ কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে আলাদা ভিডিও করতে বাধ্য হচ্ছি, তা নাহলে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যায় এবং পরীক্ষার আগে অনেক বেশি লম্বা ভিডিও খুব একটা হেলদি না। এটা আমাদের পার্সোনাল ফিলিংস। তো এখন আমি একটু দেখাই তোমাদেরকে। এই হলো আমাদের ফিজিক্স। তো আমি অল টুগেদার তোমাদেরকে সব কিছু মিলায়ে মোটামুটিভাবে 35টা প্রশ্ন এসে কিউ হিসাবে দিয়েছি। এই 35টা প্রশ্নকে তোমরা পড়ে যাবা এবং এই 35টা প্রশ্নের মধ্যে আশা করছি তোমাদের কমন পড়বে। তবে এটা তো আসলে কম পড়ে অনেক ভালো রেজাল্ট করার কোনো প্রতিযোগিতা আমরা নামি নাই, কিন্তু এই যে প্রশ্ন, এই 35টা প্রশ্ন দিয়ে মোটামুটিভাবে ধরা যায় যে তোমাদের ফিজিক্সের যে এসএ কিউ সেই এসএ কিউ আসতে পারে। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টা করে সিকিউ দিয়েছি, 3টা করে সিকিউ দিয়েছি। এখানে ভৌত রাশি ও পরিমাপের 3টা সিকিউ আছে। এই 3টা সিকিউ তোমরা পড়ে আজকে যাবা এবং এরপরে এই যে গতি যে অধ্যায়টা সেকেন্ড চ্যাপ্টারটা ভয়াবহ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমার অসংখ্য ক্লাস ইউটিউবে আছে। এই যে একটা ডেটা বা একটা গ্রাফ, গ্রাফ দিয়ে প্রশ্ন, উদ্দীপক দিয়ে প্রশ্ন, তারপরে ধরো যে বল,
হ্যাঁ, এই যে 2 এবং এরপর হচ্ছে 3 নাম্বার, এরকম একটা চার্ট দিয়ে প্রশ্ন। তো আমি তো ধারণা করে নিচ্ছি, আমার পক্ষে তো একেবারে সব মিলিয়ে দেওয়া সম্ভব না, বাট আমার ধারণা হচ্ছে যে তোমাদের পরীক্ষায় গতি থেকে ঠিক এই ধরনের প্রশ্নই আসবে, এই ধরনের প্রশ্নই আসবে। এবং এখানে আমি যা দিয়েছি এই প্রশ্ন কমন পড়ার কথা অ্যাকর্ডিং টু মাই সেন্স। আর এখানে যে বল, এই বল চ্যাপ্টারের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুসারে এই যে প্রথম প্রশ্ন, এই যে দ্বিতীয় প্রশ্ন, এই যে তৃতীয় প্রশ্ন, এবং এই তৃতীয় প্রশ্নের মধ্যে ক খ গ ঘ আছে, এবং এই খটাই হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, মানে এসএ কিউ, যেটা 10 মার্কের জন্য আসবে পরীক্ষায়। ঠিক একইভাবে কাজ ক্ষমতা শক্তি থেকে 3টা সিকিউ দেওয়া আছে, তরঙ্গ ও শব্দ থেকে 3টা সিকিউ দেওয়া আছে, আলোর প্রতিফলন থেকে আসতে পারে এরকম 3টা সিকিউ, এবং ঠিক একইভাবে ফিজিক্সের জন্য। তো আমাদের ফাইনাল রিভিশন কোর্স তো আছে, আমাদের ফাইনাল রিভিশন কোর্সের বিষয়ে তোমাদেরকে আসলে নতুন করে বলার কিছু নাই, আমি জানি না তোমরা জানো কিনা, বাট জেনে রাখো দিস ইজ আওয়ার হিরো প্রোডাক্ট। সো এইটা নিয়ে মোটামুটিভাবে আমি আজকে এই পর্যন্ত কথা বলবো। এরপর হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজিটা আমি পরের ভিডিওতে বলছি আলাদা আলাদা করে। আমি এখন একটু ফিজিক্সের দিকে আসি, তোমরা একটু মন দিল ঠান্ডা করে আমার কথা শোনো, আমার কথা আগে শোনো যে কিভাবে অ্যান্সার করতে হয়। প্রথমে 1 নম্বর যে অধ্যায়টা, সেখান থেকে তোমরা উপসর্গ বা গুণিতক বা উপগুণিতক বা প্রিফিক্সের হিসাবটা পারো, বিজ্ঞানীদের অবদান পড়েছ, এবং তার শেষে ভার্নিয়ার স্কেল মানে স্লাইড ক্যালিপার্স দিয়ে বস্তুর দৈর্ঘ্য মাপা এবং স্ক্রুগজ দিয়ে বস্তুর দৈর্ঘ্য মাপা, এই 2টা থেকে প্রশ্ন আসবে। খেয়াল করে দেখো, এইখানে প্রশ্নটা হচ্ছে, আমি যদি চ্যাপ্টার 1-এর কথা বলি, ভৌত রাশি ও পরিমাপ, আমি একটা ছোট্ট একটা সাজেশন দিব। ভৌত রাশি, 1 ঘন্টার বেশি হবে না ভিডিওটা, ভৌত রাশি ও পরিমাপ। তো এই যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টারের খেলাটা হচ্ছে শুরুতে যে সূত্র থাকে, সূত্রগুলোকে একটু পড়বা। প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্লাইড ক্যালিপার্স দিয়ে বস্তুর দৈর্ঘ্য মাপার সূত্র হচ্ছে L = M প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস এরর। এটা মনে আছে? তাহলে এই যে ভি ইন্টু ভিসি, এই ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এবং এই ভার্নিয়ার সমপাতন পরীক্ষায় অনেকবার আসছে। এই যে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন কাকে বলে? ভার্নিয়ার সমপাতন স্লাইড ক্যালিপার্সের 2টা চোয়ালকে একসাথে যদি আমি মিলাই, তাহলে মিলানোর পরে ভার্নিয়ার স্কেলের শূন্যদাগ মূল স্কেলের শূন্যদাগ তো একদম লেগে যাওয়ার কথা, সরাসরি লেগে যাওয়ার কথা। তাহলে কোনো যান্ত্রিক ত্রুটি নাই, মানে এরর হচ্ছে 0। যদি ডানে থাকে তাহলে ধনাত্মক ত্রুটি, আর বামে থাকলে ঋণাত্মক ত্রুটি। এখন ভার্নিয়ার সমপাতন হচ্ছে স্লাইড ক্যালিপার্সের 2টা স্কেলকে আমি যখন, মানে স্কেল তো উপর একটা হচ্ছে কি স্লাইড ক্যালিপার্স, তো এই কারণে এটা স্লাইড হয়ে যায়, অর্থাৎ সরতে পারে। তো দেখা গেছে এই চোয়াল, ধরো এইটা একটা চোয়াল আর এইটা আর একটা চোয়াল, এইটা একটা চোয়াল, এই 2 চোয়ালের মাঝখানে বস্তুকে বসানো হয়েছে। তো বসাইলে এই যে মূল স্কেল 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এরকম ভাবে থাকে। আমি তো একটু জাস্ট হাতে করে দেখাচ্ছি। আর উপরে খেয়াল করে দেখো, উপরে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 20 ঘর থাকে। কাহিনীটা কি হয়? কাহিনীটা হচ্ছে এই বস্তুটাকে 2টা চোয়ালের মাঝে বসানোর পরে ভার্নিয়ার স্কেলের শূন্যদাগ মূল স্কেলের যে ঘর অতিক্রম করলো, সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, এই মানটা হচ্ছে M। আর বসানোর পর ভার্নিয়ার স্কেলের যে ঘর মূল স্কেলের যে কোনো এক দাগের সাথে মিলে যাবে। তো এইখানে কত নাম্বার আছে এটা ম্যাটার করে না। যদি এখানকার কোনো একটা নাম্বার ম্যাটার করে বা বসে যায় বা সমান সমান হয়, সে ফর এক্সাম্পল এটা 6, এই 6 নাম্বার ঘরটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন।
আর এই যে মূল স্কেল পার্ট, এখান থেকে কত নাম্বার ঘরটাকে অতিক্রম করলো? 10 নাম্বার ঘরটাকে অতিক্রম করলো। তাহলে এই যে এম এর মান হচ্ছে 10 মিলিমিটার। আর এই যে স্লাইড ক্যালিপার্স, এই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হইল ভার্নিয়ার ধ্রুবক, এটা হচ্ছে S/N। এই যে ঘটনাটা, ঠিক এই ঘটনা দিয়ে আগামী ক্লাসে তোমাদের যে ফিজিক্স পরীক্ষাটা হবে, এক এক স্কুলের এক এক নিয়ম, কারো হয়ে গেছে কারো হবে। আমি আজকে ভিডিওটা দিচ্ছি, সময় আজকে পাইছি বলে এখান থেকে প্রশ্ন হবে। এবং এই যে প্রশ্ন, এই যে M = 10 মিলিমিটার আর ভার্নিয়ার সমপাতন হচ্ছে 6, এটাকে এখানে বসাইলে মানটা আসবে। তাহলে ভার্নিয়ার সমপাতনের মানে কি? ভার্নিয়ার সমপাতনের মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের যে দাগ, যে দাগ মূল স্কেলের, মূল স্কেলের যে কোনো এক ঘরের সাথে মিলে যাবে, যে কোনো এক ঘরের সাথে মিলে যাবে, এইটার নাম হচ্ছে ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার কোইন্সিডেন্স। তাহলে এই যে মিলে যে গেল, এটা কত নাম্বার দাগটা মিলে গেল? 6। আর ভার্নিয়ার যেই স্কেলটা যে সরলো, স্লাইড ক্যালিপার্সটা যে সরলো, সেটা 10 নম্বর ঘরকে অতিক্রম করেছে, 11 নম্বর ঘরকে অতিক্রম করে নাই। আর এখানে ভার্নিয়ার ধ্রুবকটা কি? S/N। এস মানে কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটা সাধারণত 1 মিলিমিটার হয়। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটা হচ্ছে 20, সাধারণত 20 হয়। তাহলে আমি যদি 1/20 করি, তাহলে এটা 0.05 মিলিমিটার হবে। তোমরা আজকে তো তোমাদেরকে আমি সব ম্যাথ করায় দিতে পারবো না, আমি একটা স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টকে আলাপ করছি যেন তোমরা পরীক্ষার হলে জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারো। যখন এটা আসবে তোমরা একটু মাথায় রেখো, এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে যদি যাইতে হয়, এটা প্লিজ মাথায় রাখো যে তোমাদের পরীক্ষার হলে এই মিলিমিটার টু সেন্টিমিটার একটা খেলা আছে। তো তোমরা জানো যে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়, এটা তোমরা জানো। তো 10 মিলিমিটার যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে 1 মিলিমিটার হচ্ছে 10 ভাগের 1 সেন্টিমিটার, তাই না? তাই তো। তা আমি 1 মিলিমিটার মানে, তো এখন আমি যদি মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে চাই, বড় একে যেতে চাই, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা হবে 0.005 সেন্টিমিটার। তো তোমরা পরীক্ষার হলে অবশ্যই মিলিমিটার এবং সেন্টিমিটার হিসাবটা দেখো। অবশ্যই পরীক্ষার হলে এই জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বা এই জিনিসগুলো কনসিডার করতে হবে, কনসিডার করতেই হবে। আর যদি স্ক্রুগজ থেকে আসে, তাহলে ঠিক একই রকমভাবে চিন্তা করবা, ওটা আরেকটু বেশি পরিমাণে মানে সূক্ষ্ম। তো এইটা যখন হবে, তো এম এর মান কত? এম এর মান হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডেটা 10 মিলিমিটার, 10 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন হচ্ছে 6 আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05। তো যান্ত্রিক ত্রুটি তো নাই অ্যাকর্ডিং টু দ্য স্টেম, তাহলে এটা না থাকলে এটা হিসাব করা দরকার নেই। তাহলে এখানে হচ্ছে 0.3 আর এখানে হচ্ছে 10, তার মানে এটা অফকোর্স 10.3 মিলিমিটার হবে। এবং এটা যদি সেন্টিমিটারে প্রকাশ করতে হইতো, তাহলে এটা হইতো 1.03 সেন্টিমিটার। এখন এই কনসেপ্টের উপর বেস করে তোমরা এই সৃজনশীলটা করবা, পরিমাপক যন্ত্রটি দ্বারা। একটু ফিল করো, পরিমাপক যন্ত্রটি দ্বারা, হ্যাঁ, যন্ত্রটি দ্বারা। আমি এই পিডিএফটা দিয়ে দিব, তোমরা এই পিডিএফটা প্রিন্ট করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। একটি সুষম ঘনক তো তোমরা বোঝো, একটা সুষম ঘনক, একদম সব দিকে সব সমান। তো এই রকমের একটা ঘনকের ধার, এক ধার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হয়েছে। এটা দিয়ে বোঝাই যাচ্ছে এটা ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স না। কিন্তু এই মূল স্কেল পার্ট 2.9 সেন্টিমিটার, তার মানে এটা এম এর মান। এবং এখানে একটু ত্রুটির হিসাব আসছে যে দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি আছে। এই জায়গাটা একটু তোমাদের মাথায় রাখা লাগবে, এই অঙ্কগুলা একটু ক্রিটিক্যাল।
চিন্তা ভাবনা বেশি করতে হয়। তো প্রশ্ন কি, রাশি কাকে বলে? এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। কর্দমাক্ত মাটিতে গাড়ির চাকা ঘুরলেও অনেক সময় গাড়ির সম্মুখে অগ্রসর হয় না, কেন? কারণ কর্দমাক্ত মাটিতে পিচ্ছিল থাকায়, ঘর্ষণ কম থাকায়, চাকার যে টায়ারের অমসৃণ অংশের সাথে কর্দমাক্ত মাটির যে ঘর্ষণ, সে বল কম থাকায় প্রত্যয়নী বল বা বিপরীতমুখী যে বলটা, সেই বলের পরিমাণ কম হয়। এ কারণে প্রদত্ত বলের বিপরীতে সমমানের বল উৎপন্ন হয় না বলে গাড়ি সামনের দিকে যায় না। তো এই যে পরীক্ষার হলে এটা যে তোমরা পারবা, এটা আমি জানি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে তোমরা লিখবা কেমনে। যেহেতু তোমাদের সামনে প্রি টেস্ট, তোমরা লিখবা কেমনে? ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাহলে এই যে ভার্নিয়ার সমপাতন, এই হিসাবটা বাইর করবা হচ্ছে ওই ভি দিয়ে। কারণ এখানে এই যে যখন এই সূত্রটা তুমি করবা, তখন মাথায় রেখো তুমি লিখতেছো হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বা লেংথ হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। তো লেংথ কত আর এম কত? তাহলে এখানে 2.96 সেন্টিমিটার মাপা হয়েছে। এটা কি একটা ধার, মূল স্কেল পার্ট 2.9। তো এইখানে এই যে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই ভার্নিয়ার কনস্ট্যান্টের মান এখানে যে 20 ঘর, তার মানে এটার 20 ঘর 19 ঘরের সমান। তো 20 ঘর 19 ঘরের সমান হলে 0.05 মিলিমিটার হবে, এটা তোমরা জানো। তো এখন এখানে যদি মান বসাই, তাহলে যে ভি এর মানটা বের হবে। তো ভি এর মান বের করার জন্য এমটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তা আমি যদি এখন এটাকে জাস্ট একটু এইভাবে লিখি যে ভি ইন্টু ভিসি ইকুয়ালস টু এল, তাহলে এমটাকে ওই পাশে নিলে ভি ইন্টু ভিসি এটা হচ্ছে এল মাইনাস এম। তাহলে ভি হচ্ছে এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। এই সূত্র দিয়ে এই ভার্নিয়ার সমপাতন বের করবা। এবং অ্যাকর্ডিংলি ভার্নিয়ার সমপাতন বের করে আমাকে বলবা কমেন্ট সেকশনে যে তোমরা এটা করতে পারছো। অঙ্ক আমি করে দিলে হবে না, এখানে ডেটা বের করে ভার্নিয়ার সমপাতনের কোনো কি হবে না, একক নাই। এটা কেবলমাত্র একটা সংখ্যা। চ্যাপ্টার 1-এ এরকম প্রশ্ন আসবে। আরেকটা জিনিস, চ্যাপ্টার 1-এর সবচেয়ে খাতারনাক যে জিনিসটা, যেটা তোমরা ভয় পাও, সেটা হচ্ছে ত্রুটি হিসাব করতে গেলে। এই ত্রুটি হিসাব করতে গেলে মনে করো তুমি 200 সেন্টিমিটার মাপতে গিয়ে 10% ভুল করছো। তো এটার আয়তন মাপতে গিয়ে কত ভুল হইতে পারে একটু ইমাজিন করো ঠান্ডা মাথায়। 20 সেন্টিমিটার মাপতে 10% ভুল করছো। আমার এই ধরনের অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, শুধু পরিমাপের ত্রুটি নির্ণয় করতে গেলে। তো 200-র 10%, এই 200 এর 10% হচ্ছে 200 ইন্টু 10-এর 100। তার মানে এটা হইল 20 সেন্টিমিটার মিস্টেক হয়েছে। 200 সেন্টিমিটারের 10% ভুল। তাহলে এটা যদি একটা ঘনক হয়, তাহলে এই ঘনকের আয়তন 200 কিউব সিএম কিউব। তাহলে এই ঘনক দিয়ে কি পরিমাণ মিস্টেক হইতে পারে, এটা একটু ইমাজিন করায় দিচ্ছি তোমার। তাহলে মেজার্ড ভ্যালু হচ্ছে 200 হোল কিউব সিএম কিউব। 200 কিউবে যা হয়। তাহলে আমি যদি একটা সিম্পলি একটা আইডিয়া তোমার দেই, তাহলে তুমি এই ম্যাথ করতে পারবে। 208 ইন্টু 10⁶, মানে 2-এর কিউব আর 0 3 বার, তার মানে 8 ইন্টু 10⁶ সিএম কিউব। কোনো সমস্যা নাই। কিন্তু 200 মাপতে গিয়ে কত মিস্টেক হয়েছে? 10%। তো 200-র 10% হলো 20 সেন্টিমিটার। তাহলে এরর হবে 200 সেন্টিমিটার প্লাস মাইনাস 20 সেন্টিমিটার। এইটা হলো আমার এরর। কি মাপতেছি আমি? দৈর্ঘ্য মাপতেছি। এরপরে আমি কি মাপবো? আয়তন মাপবো। এই প্লাস একবার করবা, তাহলে ম্যাক্স ভলিউমের মানে লেংথ, এইটার ম্যাক্স হবে 200 প্লাস 20 মানে 220 সেন্টিমিটার, আর এল মিনিমাম হবে 180 সেন্টিমিটার। এই হইল পার্থক্য। তাহলে এল ম্যাক্সকে যদি আমি কিউব করি, তাহলে এটা ভি ম্যাক্স হবে। তাহলে ভি ম্যাক্স হচ্ছে 220 কিউব, আর ভি মিনিমাম হচ্ছে 180 কিউব।
তারপর কি হবে বলো, এই 220 কিউব করে যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা অবশ্যই বড় ভ্যালু। তো 220কে কিউব করলে 200, আমি অঙ্ক করার উদ্দেশ্যে আজকে কথা বলতেছি না, কিন্তু চলে আসতেছে 10 6 4 8 0 0 0। ধরো 10 6 4 8 0 0 0 আর 180 কিউব, 180 কিউব এটা 5832 0 0 0। তাহলে এইটা হচ্ছে 5832 0 0 0। এখন কি হবে ব্যাপারটা, এখান থেকে এইটা মাইনাস করবা, আবার এখান থেকে এটা মাইনাস করবা, করলে পরে কতটুকু বেশি হয়েছে, এই মাইনাসটুকু যা হবে সেটা হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি। এই হইল ব্যাপারটা। তো ঠিক এটা যদি ঠিকঠাক থাকে আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটি আমি হিসাব করব কি দিয়া, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, এটা দিয়েই তো। তো তখন এইখানে মাথায় রাখতে হবে আপেক্ষিক ত্রুটি ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি, আমি একটু আগে এটা মাইনাস করে আপেক্ষিক ত্রুটি বলছি, এটা আসলে এখান থেকে এটা মাইনাস করলে চূড়ান্ত ত্রুটি হবে। আর পরিমাপকৃত মান হচ্ছে যেটা, তাহলে এইটা হইল পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান ইন্টু 100%। 100%, তার মানে এখানে কি দাঁড়াইলো বিষয়টা, তার মানে এখানে দাঁড়াইলো চূড়ান্ত ত্রুটিটা আসলে কত, ওই যে 10648 0 0 10648 0 0 মাইনাস এই যে এখানে হচ্ছে 8 × 10⁶, 8 × 10⁶। এটা করলে যা হবে এটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। এবং আমি হিসাব করছি কত, এই 8 × 10⁶, এটা হচ্ছে এত পার্সেন্ট, এত ইন্টু 100%। তাহলে এত পার্সেন্ট হবে চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এই হিসাবে। আর এই ঠিক এই কাজটা যদি এখানে তোমরা করো, তাহলে ঘনকের আয়তন নির্ণয়ে এইখানে যে মিস্টেকটা হবে পরিমাপে ঘনকের আয়তন নির্ণয়, এটা হবে 25.97%। একটু করে দেখো, এটা একটু করে দেখো। ঘনকটির আয়তন পরিমাপে তো ভার্নিয়ার সমাপতন কিভাবে মাপবা, ভার্নিয়ার সমাপতন মাপবা হচ্ছে V = M, মানে L - M, এটা হচ্ছে L - M ডিভাইডেড বাই VC, এই ভ্যালু দিয়ে। পরীক্ষায় চ্যাপ্টার 1-এ এইরকম ম্যাথই আসবে। তোমাদের আগামী দিনের যে পরীক্ষা, সেই পরীক্ষার সাজেশন হচ্ছে এটা। ঠিক একইভাবে এখানেও ঠিক সেম প্রশ্ন, যে ক্ষুদ্রতম এক ঘরের মান কয় মিলিমিটার, 1 মিলিমিটার, এটা কিসের ভ্যালু, এটা হলো S। প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, তাহলে প্রধান স্কেলের 19 ঘর ইকুয়াল টু হইল 19 মিলিমিটার, কারণ একটু আগে আপনি বললেন প্রধান স্কেলের 1 ঘর 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 20 ঘর ইকুয়াল টু 20 মিলিমিটার, নাকি না, ভার্নিয়ারের 20 ঘর ইকুয়াল টু 19 মিলিমিটার। কেন, কারণ হচ্ছে ওই যে 19 ঘরের সমান। তো ভার্নিয়ারের 20 ঘর প্রধানের 19 ঘরের যদি সমান হয়, তাহলে 19 ঘরের দৈর্ঘ্য এত, তাহলে ভার্নিয়ারের 1 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 19/20 মিলিমিটার, এইটা হচ্ছে 0.95 মিলিমিটার। এবং এই 0.95 মিলিমিটার এটা হচ্ছে ভার্নিয়ারের 1 ঘর। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘর। তো মূল স্কেলের 1 ঘর মানে 1 মিলিমিটার মাইনাস 0.95 মিলিমিটার। এটা আসলে দেখতে কঠিন লাগতেছে, কিছুই না, তার মানে এটা হচ্ছে 0.05 মিলিমিটার। দিস ইজ নাথিং। এই ডেটা দিয়ে এটা বের করব। স্ক্রুগজের পিচ, পিচ হচ্ছে মানে স্ক্রুগজকে একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে পিচ। আর পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে ন্যূনাঙ্ক পাওয়া যাবে, ওটা হচ্ছে লঘিষ্ঠ গণন। তাইলে লঘিষ্ঠ গণনের কনসেপ্টটা কি, লঘিষ্ঠ গণন LC, এটা হচ্ছে লিস্ট কাউন্ট, LC হচ্ছে লিস্ট
কাউন্ট, এটা একটু মাথায় রেখো। এলসি হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে এই লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন তোমাদের পরীক্ষায় এটা আসবেই, ইকুয়ালস টু পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই হচ্ছে কনসেপ্ট, লঘিষ্ঠ গণনের কনসেপ্ট। এটাই লঘিষ্ঠ গণনের কনসেপ্ট। সো এইটাকে অ্যাপ্লাই করে এই জিনিস পারা যাবে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কত? একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে, তাই না? এটা স্লাইড ক্যালিপার্স দিয়ে না? এই স্লাইড ক্যালিপার্স দিয়ে অঙ্ক, এখানে ভি এর মান আসবে, এখানে ভার্নিয়ার সমপতনের মান আসবে 15। একটু করে দেখো, এখানে 15 হবে। আর ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি, এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি আসে 10.25%। তো আমি তো এই অঙ্কটা করে এখন ভিডিওটা লম্বা করতে পারবো না। এই ক্ষেত্রফল নির্ণয়ে তোমরা এটা করবা, যদি সম্ভব হয় আমার ডিটেল ইউটিউবে ভিডিও আছে, অথবা এখানে দেখো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.8765, এটা হইল লেন্থ। মূল স্কেলের পার্ট হচ্ছে 18 মিলিমিটার। এই 18 মিলিমিটারে ত্রুটি হইল 5%। 18 মিলিমিটারের 5% হিসাব করবা। তো বস্তুটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি, তো বর্গাকার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তো এই 18 প্লাস 18 5% হিসাব করতে হবে। 18 5% 1.7825 এরকম একটা মান আসবে। তো 18 সাথে প্লাস মাইনাস করে ওটাকে স্কয়ার করবা, স্কয়ার করলে ক্ষেত্রফল বাইর হয়ে যাবে। সো এই ডেটা দিয়া আমি ভি বাইর করতে পারবো। এবং ভি বাইর করার সূত্র কি? ভি বাইর করার সূত্র হচ্ছে এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। এবং ঠিক এই ভ্যালুটা করলে এইটা আসবে। এই হলো পরীক্ষার, এবং এইটাই আসবে পরীক্ষায়। এমন প্রশ্নই আসবে, এমন প্রশ্নই আসবে। ঠিক সিমিলার, মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশির উপর নির্ভর করে, তাকে মৌলিক রাশি বলে। তোমরা আবার মনে করো না যে স্যার এই প্রশ্নের উত্তর দিব না, এরকম বইল না। বস্তুর ভর আর ওজন সমান হয় কিনা? না, বস্তুর ভর আর ওজন সমান হয় না, কারণ ভর হচ্ছে বস্তুর মৌলিক ধর্ম, বস্তুর ভিতরের পদার্থের পরিমাণ। আর ওজন হচ্ছে ভরের সাথে অভিকর্ষ ত্বরণটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো অভিকর্ষ ত্বরণের মান তো এক এক জায়গায় এক এক রকম, মেরু অঞ্চলে বেশি, বিষুবীয় অঞ্চলে কম। সো এটা গুণ করলে বস্তুর ওজন পরিবর্তিত হয়। সো এই কারণে 9.8 মাল্টিপ্লাই হচ্ছে মানে ইটস গেটিং চেঞ্জড, এই জন্য এটা এক না। নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করা আর চাইছে। তো এখানে যে ভ্যালু, এই প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার ধ্রুবক দিয়ে এখানে আসলে ব্যাস বাইর হবে। ওই ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ব্যাসার্ধ বাইর হবে। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বাইর হবে। এবং তাই যদি হয়, এখানে 1.215 মিটার আসবে। এই ব্যাসার্ধ হচ্ছে 1.215 মিটার। এই ম্যাথটা করে দেখবা। আর এই যে ডি, এই ডি বের করবা হইল, এই ডি হচ্ছে ভার্নিয়ার মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক মাইনাস প্লাস মাইনাস এরর। এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে ডি বের করবা। ডি এর অর্ধেক করলে আর হবে। কেন? কারণ তোমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এই ব্যাসার্ধ হইল আর। উদ্দীপকের গোলক এবং নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি? এই জায়গায় আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যে গোলক যেটা হবে, গোলক এই হচ্ছে গোলক, গোলকের এটা কি? ব্যাসার্ধ। তো আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। নিশ্চয় এটা জানো, এটা আবার বইল না জানি না। তাহলে এইটা হইল আয়তনের সূত্র। কিসের? গোলকের। আর সিলিন্ডারের আয়তনের যে সূত্র, সিলিন্ডারের আয়তনের সূত্র, এই হচ্ছে সিলিন্ডার। তো সিলিন্ডারের কাহিনীটা কি হচ্ছে? এই যে উপরে একটা আর নিচে একটা, আর এইটা হইল তার মাঝখানের উচ্চতা। এই উচ্চতা হচ্ছে এইচ, আর এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই সিলিন্ডারের আয়তনের সূত্র কি? এই
সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। তো ঠিক এই ডেটা দিয়া এখান থেকে ভ্যালু বের করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তো একটা আসে গোলকেরটা আসে 7.51308, গোলকেরটা আসে রাউন্ড 7.51308 সেন্টিমিটার কিউব। করে দেখো, করে দেখো, ভিডিওটা পজ করে করো। আরেকটা আছে 7.414875, 7.41, তাহলে এটা হচ্ছে সিলিন্ডার 7.41, আরেকটা কি আসে 4875, 4875 সেন্টিমিটার কিউব। আল্লাহ যে কোনো ভুলভ্রান্তি থেকে দূরে রাখুক। এটা করার পরে এমন হয়েছে, তখন বলতে হয় যে এরকম একটা ভ্যালু আসে, তো এই ভ্যালুটা এই ভ্যালুর চেয়ে বেশি, তখন বলতে হবে না গোলক এবং ঘনকের ক্ষেত্রে, সরি এখানে ঘনক বলছে, আমি সিলিন্ডার ধরে ফেলছি। ঘনক হইলে কি হবে? ঘনক হইলে যে এরকম হবে, ঘনক হইলে এই যে এরকম হবে, আমি সিলিন্ডার ধরে ফেলছি সরি, তখন সেক্ষেত্রে এটাকে ঘনকের এক ধারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এ, তাহলে এইটাও যদি এ হয়, এইটাও এ হবে, এইটাও এ হবে, অথবা এই যে এইটা এ হবে, তখন ঘনকের আয়তন, ঘনকের আয়তন হচ্ছে এ কিউব। এটা সিলিন্ডার, এইটা না, ওইটা হবে আর এটা হবে। তো তখন এই ডেটা বের করলে এরকম হওয়ার কথা। প্রথম অধ্যায়ে এই ধরনের প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্ন আসবে প্রথম অধ্যায়ে। এখন তোমরা আমাকে বলো যে স্যার দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারের যে কনসেপ্ট, ওই কনসেপ্ট থেকে প্রশ্ন আসলে কি করব? সেকেন্ড চ্যাপ্টারে গতি, যেটাকে আমরা মোশন বলতেছি, এইখানে যে টাইপের ম্যাথগুলো আছে একটু ভাবো, যে টাইপের ম্যাথ আছে এখানে অবশ্যই এরকম গ্রাফ দিয়ে একটা প্রশ্ন আসবে যে প্রথম 20 সেকেন্ড বেগ বাড়তে বাড়তে 5 হয়ে গেল, তো এখানে এরকম দেখলে এখানে ত্বরণ আছে, এইখানে যে সমান, এখানে কোনো ত্বরণ নাই, আবার আবার নিচে যে পড়তেছে সেখানে ত্বরণের মান মাইনাস, মানে মন্দন। এরপরে এই ডেটা তোমরা এতদিন পর্যন্ত দেখে আসছো, এবং এই যে প্রশ্ন যে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল, গাণিতিক বিশ্লেষণের মানে নির্ণয় করো। তো যখন থামানো সম্ভব হবে এই কনসেপ্ট বলবে, তার মানে এইখানে থামানো মানে শেষ বেগ 0, তাহলে এখানে এর মানটা বাইর করতে হবে। আর এর মান বের করার সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, তখন এফ বাই এম দিয়ে এফটা বের করতে হবে। তো একবার যদি আমি এর মান জানি আর আমি যদি এফ এর মান এম এর মান জানি, তখন আমার এফ এর মানটা মাইনাস আসবে। কেন? কারণ এটা হচ্ছে, এই বলটা হচ্ছে বাধাদানকারী বল। সো বাধাদানকারী বল এফ এর মান যখন মাইনাস হবে, তখন বস্তু থামবে, বস্তু থামবে। আর বস্তু যখন থামে তখন এটা ঘর্ষণ বল হয়। তো বল দিলে তো ওর স্পিড বাড়ার কথা, কিন্তু বিপরীত বল দিলে না থামবে। তো থামছে যখন এ এর মান মাইনাস হয়েছে, আর এ এর মান মাইনাস হইলে এফ এর মানটাও মাইনাস হবে। ঠিক এই ম্যাথটা করবা। তোমার মনে হয় এই রনি আর জনির অঙ্ক তোমাদের মনে আছে, দেখবা এইরকম একটা অঙ্ক আসবে, এই রকমেরই ম্যাথ আসবে যে এদের দুইজনের দেখা হওয়া সম্ভব কিনা। এখন প্রশ্ন হইল স্যার, সূত্র হচ্ছে প্রথম সূত্র ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দ্বিতীয় সূত্র এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তৃতীয় সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। স্যার আরেকটা তো আছে, এটা তো 4 নম্বরে হওয়ার কথা। ঠিক আছে, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখন এই 4টা সূত্রকে অ্যাপ্লাই করার জন্য চিন্তা করতে হবে যে কোন সময় কোন ডেটা ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় আছে তম সেকেন্ডের ক্ষেত্রে, তম সেকেন্ড। তো তম সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত যে দূরত্ব এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ,
2t মাইনাস 1। আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ এটা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কনসেপ্ট থেকে আসে। সো এটা তো কঠিন কিছু না, সহজ জিনিস, একেবারেই সহজ জিনিস। তো যখন তোমাকে বলবে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যখন বের করতে বলবে, ষষ্ঠ সেকেন্ডে, এটা 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তখন কি করবা? এই ষষ্ঠ সেকেন্ড মানে এ সিক্সথ, তার মানে হচ্ছে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তার মানে এটা হবে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো যখন তুমি এই সূত্রটাকে বের করবা, তখন এটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে এই টি এর মানটা 6 হবে, আর মাইনাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে এই টি এর মানটা 5 হবে, আর বাকি সব ঠিক আছে। এই একটা কনসেপ্টের ম্যাথ আসবে। আরেকটা হইলো গুলির ম্যাথ, গুলি আর তক্তার ম্যাথ। এই যে গুলি তক্তা, একটা গুলি আর তক্তার ম্যাথ, এই ম্যাথের কনসেপ্ট কি? এই ম্যাথের কনসেপ্ট হচ্ছে যে একটা কোনো তক্তার ভিতরে পিস্তল দিয়ে গুলি করা হলো, পিস্তল দিয়ে গুলি করা হলো। তো পিস্তল দিয়ে গুলি করলে এখানে কি ঢুকবে? এখানে হচ্ছে এইটা ঢোকে, বুলেট ঢোকে, এবং ঢোকার পর কিছু একটা হয়। তো তখন এই সবার অঙ্কের ক্ষেত্রে এইখানে যে দূরত্ব, সেই দূরত্বটাকে S1 ধরবা, এবং S1 ধরার পরে এখানে একক মিটারই হবে। যা হোক, কনসেপ্ট এক, যেই বেগে ঢুকবে সেটা হচ্ছে আদি বেগ। এখানে এসে যে বেগটা হবে সেই বেগটা হচ্ছে এই মুহূর্তের শেষ বেগ। কিন্তু এখানে তো বুলেট থামে নাই, তাহলে এখানে বেগ কিছু একটা বলবে যে 70% হারালো, এখানে কিছু একটা বলবে 2/3 হয়ে গেল, 1/4 হলো, এরকম কিছু একটা বলবে। তো সেটা ইউর সাথে হিসাব করে নেবা, এবং ও তো থামে নাই, তাহলে প্রশ্ন করে যে আর কত দূর থামবে বা পুরা তক্তা অতিক্রম করতে পারবে কিনা। ইন দ্যাট কেস এই দূরত্বটাকে S2 চিন্তা করবা, আর এইখানে v এর মান 0 হবে, কারণ এখানে এটা থামবে। এখানে অবশ্যই যে a এর মান বের হবে সেটা মাইনাস হবে, কারণ এখানে মন্দন হচ্ছে। এখানেও যে a এর মান বাইর হবে এটা মাইনাস হবে। বোথ পার্টি আর মাইনাস। কেন? এখানে মন্দন হচ্ছে। এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? এখানে অবশ্যই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as অ্যাপ্লাই করবা। ঠিক এখানে একইভাবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as অ্যাপ্লাই করবা। তাহলে কাহিনীটা কোন জায়গায়? এখান থেকে বের করবা এ, এবং সেই এ কে এখানে অ্যাপ্লাই করে এখান থেকে তুমি এস বের করবা, সেই এসটা হচ্ছে S2। তাহলে S2 কেমন বের করবা? সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এইভাবে গুলিতক তার ম্যাথ করা লাগবে। আচ্ছা, আর যদি মানে এমন বলে যে হ্যাঁ এই হইল পিস্তল, এই পিস্তল দিয়ে গুলি করলাম, পশ্চাৎ বেগ যদি বের করতে বলে, কমন সেন্স, এই পশ্চাৎ বেগে ও পিছনে আসবে, তাহলে ওর বেগটা হচ্ছে ভি, আর ও সামনে যাবে। কে সামনে যাবে? বুলেট সামনে যাবে, পিস্তল পিছনে যাবে। তাহলে ওর ভরবেগ কোন দিকে কাজ করতেছে? এই দিকে, আর ওর ভরবেগ কাজ করতেছে এই দিকে। তো দুইটা সমান এবং বিপরীতমুখী। তো সেক্ষেত্রে এম ভি প্লাস এম ভি ইকুয়াল টু 0। এখন গতি আর বল নিয়ে তো একটা মিক্সড কোয়েশ্চেন থাকবেই। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা বের করবা। যদি বন্দুকের পশ্চাৎবেগ চায় তাহলে বিষয়টা এমন হবে, আর যদি গুলির পশ্চাৎবেগ চায়, গুলির তার পশ্চাৎবেগ না গুলির বেগ হয়, তাহলে গুলির বেগ হলে মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম।
দুইটাই সম্ভব। যখন গুলির কথা বলবে, এটা পিস্তলের পশ্চাৎ বেগ আর এটা হচ্ছে গুলির বেগ। তো যখন কথা এইভাবে বলবে, পিস্তলের কি বেগ? পশ্চাৎ বেগ, পিছনের দিকে আসবে। আর এইটা হচ্ছে গুলির বেগ, এই হচ্ছে গুলির বেগ। তো এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে পরীক্ষায় কোন প্রশ্নটা আসবে? এই যে পরীক্ষায় এই প্রশ্ন আসবে, এই যে এই অঙ্কটা করবা, এই যে এই যে অঙ্কটা করবা, এই যে এরকম একটা ম্যাথ আসবে। অবশ্যই ত্বরণ সময় লেখচিত্র আসবে, অবশ্যই ত্বরণ সময় লেখচিত্র আসবে। তা না হইলে বেগ সময় লেখচিত্র আসবেই। বেগ সময় লেখচিত্র আসবেই, কোনো সন্দেহ নাই। এই হচ্ছে তোমাদের কনসেপ্ট, এটাই হলো কনসেপ্ট। এখন আলটিমেটলি তোমরা যদি একটু ভাবো যে কেমন করে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাহলে এই জিনিসগুলো তোমাদের সামনে হাজির হবে। এই জিনিসগুলোই তোমাদের সামনে হাজির হবে, এবং এটা পারা কোনো ব্যাপারই না, এটা পারা কোনো ব্যাপার না, এটা সহজ, এটা কঠিন কিছু না। এখন আমি যদি বলি, তাহলে স্যার বল থেকে সেকেন্ড চ্যাপ্টারের উপরে অসংখ্য ভিডিও আমার করা আছে, যে কোনো কিছু তুমি জাস্ট একটু সার্চ করে দেখো, যদি তোমার কাছে এই মুহূর্তেও টাইম থাকে। আজকে তো আমি আসলে অনেক এক্সপ্লেনেশন দিতে পারছি না, বা দেওয়ার দরকার নাই, কারণ আমরা দুর্বার 26 ব্যাচে শুরু থেকে পড়ে আসছি। কিছু কনসেপ্ট ওভার দ্য নাইট তৈরি হয়ে যায় না, এটাকে এটাকে তৈরি করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে বলের কনসেপ্টে কি আসবে? বল, এই বলের কনসেপ্টে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের একটা কপি কলের কনসেপ্ট আসবে। এক, তো সংঘর্ষের ম্যাথ ফর শিওর, সংঘর্ষের ম্যাথ একটা আসবেই, কোনো সন্দেহ নেই। আরেকটা হচ্ছে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, এই জাতীয় একটা ম্যাথ আসবে। আরেকটা হচ্ছে 3 নাম্বার, খুবই খুবই এসেনশিয়াল, সেটা হচ্ছে কপি কলের ম্যাথ। এই কপি কলের ম্যাথ তুমি একটু জাস্ট সার্চ দিও, কপি কলের ম্যাথ। আমার মোটামুটি 40 মিনিট বা 45 মিনিটের একটা কনসেপ্ট আছে কপি কলের ম্যাথ। এই হইল কনসেপ্ট। এখন প্রশ্ন হইল, স্যার তাইলে এইখানে কি কি দিছেন? স্যার এখানে কি কি দিছেন? সংঘর্ষ। এই সংঘর্ষ, ঘর্ষণ কাকে বলে? যখন কোনো একটি বস্তু আরেকটি বস্তুর উপর দিয়ে চলতে থাকে বা চলতে চেষ্টা করে, তাহলে বস্তু দ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় ছক্কায় পরিণত হয় কেন? কারণ হচ্ছে ক্রিকেট বল যে বেগে আসে, একজন ব্যাটার যদি ব্যাট দিয়ে ঠিক এমন পরিমাণ প্রতিক্রিয়া বল সৃষ্টি করতে পারে, যে প্রতিক্রিয়া বলের মাধ্যমে বলটি সীমানার বাইরে বের হবে, তো এখানে হচ্ছে ওই পরিমাণ বল সৃষ্টি করতে হবে, জোরে মারতে হবে। তো জোরে মারলে বলের বেগ আর ব্যাটের বেগ, মানে ভরবেগের দিক বিপরীতমুখী হওয়ায় যদি একটা বেশি প্রতিক্রিয়া বলে এমন জোরে সৃষ্টি হয় যে সেটা বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিবে, তখন এটা ছক্কায় পরিণত হয়। কত সময় পর তাদের সংঘর্ষ হলো? এগুলো আসলে সহজ প্রশ্ন। এবং সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে গাড়ি দুইটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি না? মোট শক্তি তো হাফ m1 u1 স্কোয়ার, হাফ m2 u2 স্কোয়ার, আর হাফ m1 v1 স্কোয়ার আর হাফ m2 v2 স্কোয়ার। তো এখানে গাড়ি দুটির মধ্যে কি হইল? সংঘর্ষ হলো। সমান ভর, এই m একটাই, 200 মিটার দূরে। তো এই ধরনের ম্যাথে যখন তুমি ম্যাথ করবা, তো চিন্তা করবা, এই যে ম্যাথে এটা হইল গাড়ি আর এটা হইল গাড়ি, দুইটাই গাড়ি, তাহলে এইখানে হইল চাকা, এই হইল চাকা। তো
তো চাকা যদি হয় এটা এদিক যাচ্ছে, এটা এদিক আসতেছে, তো এদের মাঝখানে ডিস্টেন্স কত? এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। তো এই হইল 200 মিটার। কখন সংঘর্ষ লাগবে? ধরলাম এখানে এসে সংঘর্ষ লাগবে। তো এইখানে এসে সংঘর্ষ লাগলে তো কাহিনীটা হচ্ছে ওর এইখানে আসতে যে সময় লাগবে ধরলাম টি সময়, তো ওরও তো এখানে আসতে এখানে একই সময় লাগবে, এই টি সময়। তাহলে আমরা ধরে নিব এখান থেকে ওর দূরত্ব এক্স, তাহলে এই দূরত্ব 200 মাইনাস এক্স, এবং তাই যদি হয় এস ইকুয়ালস টু কি ভিটি, তাহলে এতটুকু হচ্ছে এক্স, তাহলে এই ভি এর মান দেওয়া থাকবে। ও যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে ইউ1, এবং ও যে বেগে যাচ্ছে আসতেছে এটা হচ্ছে ইউ2। এই ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাসটা হিসাব করব না, আমরা হিসাব করব যখন সংঘর্ষ হবে তখন ভরবেগের সংরক্ষণশীলতা মাপতে গেলে আমরা এটা মাইনাস হিসাব করব। তখন কি হবে? এক্স ইকুয়ালস টু ভিটি, তখন এখানে হবে এক্স ইকুয়ালস টু ইউ1t, আর এখানে হচ্ছে 200x ইকুয়ালস টু u2t। এই দুইটা থেকে আমরা এক্স এর মানটা বের করব। সো অথবা টি এর মান বের করব, আমরা এক্স এর মান অথবা টি এর মান, কারণ এখানে বলা আছে যে কখন সংঘর্ষ হবে, তার মানে টি চাইছে। তো আমি যদি এখান থেকে ইউ এর মানটা জানি, এই দুইটা সমীকরণকে ব্যবহার করে এক্স এর একটা ভ্যালু যদি বের করে এক্স এর ভ্যালুটাকে এখানে বসাই দিই, তাহলে আমি এখানে টি এর মানটা পাবো। তো এখানে একটা ইউর ভ্যালু থাকবে। তো ধরো এখানে ইউর ভ্যালুটা কত? 15 মিটার পার সেকেন্ড। তো এইখানে এক্স ইকুয়ালস টু 15t হবে, আর এই এক্স এর ভ্যালুটাই এখানে বসাই দিলে আমি টি এর মান পাবো। কত সময় পর সংঘর্ষ হবে পাবো। এই হইল কনসেপ্ট। তো এখানে আসলে আমি যে ম্যাথসগুলা বা এখানে যে ডেটাগুলা দিছি, এই ডেটাগুলা আমার এখানে যতগুলা ডেটা আছে, আশা করি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পর এখানে ই1 এবং ই2র যে ভ্যালু, যেখানে ভর যেহেতু নাই, তাহলে এখানে ই1 মাইনাস ই2 সাধারণত মানে অ্যাকর্ডিংলি হিসাব করে দেখলে তোমরা যখন করবা এটা দেখো, এখানে হচ্ছে ই1 মাইনাস ই2র ভ্যালু আসে হচ্ছে 306.25 এম। এম মানে ভর, কিন্তু এম জুল, এটা কিন্তু মেগা জুল না, তাহলে এটা ছোট হাতের এম দেওয়া উচিত। আবার এই ছোট হাতের এম মানে মিলি জুলও না, ওই এম মানে ভর, কারণ এই ভরটা এখানে নাই। এই হইল ম্যাথস। কাজ ক্ষমতা শক্তি। যদি তোমাদের স্প্রিং নিয়ে কোনো প্রবলেম থাকে একটু ইউটিউবে সার্চ দিবা স্প্রিং এর ম্যাথ ফাহাদ স্যার। এখানে সূত্রটা কি? এখানে সূত্রটা হচ্ছে সঞ্চিত শক্তি, হ্যাঁ, সঞ্চিত শক্তি ই ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, ই ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। সিকিউ কপি অ্যানালাইসিস, হ্যাঁ, এটা সেভ করে রাখি। তাহলে এখানে সঞ্চিত শক্তি ই ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এক্স মানে কি? কতটুকু সংকোচন হইল, কে মানে কি? স্প্রিং ধ্রুবকটা কত। তাহলে এই যে কতটুকু সংকুচিত হয়, এটা আসলে এক্স এর ভ্যালু চাইছে, এক্স এর ভ্যালু চাইছে, এক্স এর ভ্যালু চাইছে। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি, এই যে একটা প্রশ্ন, এটা কনফার্ম 100% লিখে রাখো, পরীক্ষায় আসবে। এই যান্ত্রিক শক্তির খেলা এটা কেমন, এই যান্ত্রিক শক্তির খেলাটা কেমন, এটা মনে রাখবা কেমনে জানো? এটা মনে রাখবা হইল, ধরো কোনো একটা বস্তু, এটাকে উপরে নিক্ষেপ করা হয়েছে, এটাকে উপরে নিক্ষেপ করা হয়েছে, যা ইচ্ছা তা যেভাবে হোক কোনো সমস্যা নাই। আর আরেকটা বস্তু উপরে আছে, উপর থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আমি অনেক কথা বলছি। একটা জিনিস মাথায় রাখো, তুমি যখন বিভব শক্তি হিসাব করবা, মানে এটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি, এটা যখন হিসাব করবা তখন এমজিএইচ হিসাব করবা। তোমাদের যে স্তর এসএসসি স্তরে, এটা মাথায় রাখবা, এইচ হচ্ছে ভূমি থেকে উচ্চতা। ভূমি থেকে উচ্চতা, মাটি থেকে কতটুকু উপরে আছে। আর যখন গতিশক্তি হিসাব করবা, দ্যাট ইজ পোটেনশিয়াল না,
কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকে হুইচ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার অ্যান্ড দিস ভি স্কোয়ার ইজ হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2gx। সো এইখানে এই এম জি এক্স হবে কেন? কারণ এই ইউর মানটা 0। ওই যে উপর থেকে যখন পড়ে তখন এই আদিবেগটা শূন্য থাকে। আমি কিন্তু অনেক কথা শর্ট করে বলতেছি, অনেক কথা। তো তোমরা আশা করি কিছুটা নলেজ তো তোমাদের আছে, কিছুটা আছে। এই এক্স হচ্ছে উপর থেকে যতটুকু পড়বে, উপর থেকে দূরত্ব, উপর থেকে, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব, উপর থেকে, এই হচ্ছে কনসেপ্ট, উপর থেকে অতিক্রান্ত দূরত্ব। তো একটা উপরের দিকে মারবা আর একটা উপর থেকে নিচে মারবা, যেভাবেই হোক এই হিসাব করলে যে কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টে ওর ইপি আর ইকের ভ্যালু এক থাকবে, সেম থাকবে, সেম থাকবে। আরেকটা জিনিস এই জায়গায় আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এই যে মোটর কর্মদক্ষতা। কর্মদক্ষতার ক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে তোমরা একটা জিনিস মাথায় রাখো যে ইটা ইকুয়ালস টু, যখন উপরে চিন্তা করবা লভ্য, লভ্য কার্যকর যদি শক্তি বলো, তাহলে নিচেও প্রদত্ত শক্তি হিসাব করবা, কারণ উভয় ক্ষেত্রে দুইটাই আদার শক্তি হবে, নাহলে শক্তি হবে। অথবা তুমি যদি মনে করো যে স্যার আমি উপরে ক্ষমতা হিসাব করব, তাহলে নিচেও ক্ষমতা হিসাবই হবে। ইনটু ইনটু কত পার্সেন্ট? 100%। তুমি শক্তি হিসাব করলে শক্তি, পাওয়ার হিসাব করলে পাওয়ার। তাহলে এই ইটা শুড বি আয়দার উপরে হচ্ছে পাওয়ার আউটপুট আর নিচে হচ্ছে পাওয়ার ইনপুট ইনটু 100%। অথবা এই ইটা হচ্ছে এনার্জি আউটপুট অথবা এনার্জি ইনপুট ইনটু 100%, whatever you do। এবং এই যে এনার্জি, এনার্জি যেটা আউটপুট হিসাব হচ্ছে, আউটপুট হিসাব হচ্ছে এনার্জি, আউটপুট হিসাব হচ্ছে এইটা ইজ অ্যাবাউট এমজিএইচ। আর কুয়ার ক্ষেত্রে, কুয়ার ক্ষেত্রে, কুয়ার ক্ষেত্রে যখন এটা হবে, কুয়ার ক্ষেত্রে হবে অলওয়েজ এইটা হবে গড় সরণ। কি সরণ? গড় সরণ। এখন এইটাকে অ্যাপ্লাই করে এই ম্যাথটা করা লাগবে। যদি তোমাদের প্রবলেম হয় কর্মদক্ষতা লিখে সার্চ দিও, কনসেপ্ট ক্লিয়ার করা আছে। যদি কুয়ার গড় সরণ কি এটা বোঝার দরকার হয়, কুয়ার গড় সরণ ফাহাসা লিখে সার্চ দিও। এখন কোনো একটা টপিক যদি আমি এখন পড়ানো শুরু করি, তাহলে 7টা চ্যাপ্টারের যে ভিডিও যদি করা লাগে, তাহলে কমসে কম 60 ঘন্টার ক্লাস হবে। এন্ড পরীক্ষার আগের দিন তো সাজেশনের ক্লাসে তো এত ডিটেইলে ঢোকা খুবই দুষ্কর, খুবই দুষ্কর। তরঙ্গ শব্দের মধ্যে, এটা তো দুনিয়ার সোজা জিনিস, একটু বলে দেই তরঙ্গ শব্দের কনসেপ্টে। এক, তরঙ্গ ও শব্দ। তোমরা এই চ্যাপ্টারটারে একটু ভালো করে অ্যান্সার করার চেষ্টা করবা। তরঙ্গ শব্দ, ভি ইকুয়ালস টু কি ল্যামডা এফ ল্যামডা। ফাহাদস টিউটোরিয়াল ইজ 100%, এফ টি ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে এফ ইকুয়ালস টু 1/t। এই একটা জিনিস। আরেকটা হচ্ছে শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাইলে শব্দের বেগ হচ্ছে এই 2d/t হবে কখন? প্রতিধ্বনির ক্ষেত্রে। আরেকটা হচ্ছে শব্দের বেগ v2/v1 √t2/t1। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা? সূত্রটা অ্যাপ্লাই করবা হচ্ছে কোন ক্ষেত্রে? সূত্রে অ্যাপ্লাই করবা তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে, এবং তাপমাত্রাটা কেলভিনে হবে। দিস টি ইন কেলভিন।
ইন কেলভিন। বোঝাতে পারছি? ওকে, ডান, পারা যাবে। এখন স্যার 1 মিনিট, এখন আর একটা জিনিস লাগবে, এইটা হইল, হ্যাঁ 1 মিনিট, এটাকে একটু স্লাইড আরেকটু লাগবে। হ্যাঁ, এই যে স্যার 8 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ শব্দ তরঙ্গের পরে 8 নম্বর চ্যাপ্টার, এটাকে একটু তোমাদেরকে একটু বলি। যদিও এইটা মূল টার্গেট ছিল না আমার, এখানে টার্গেট ছিল অন্যটা। হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা কনসেপ্ট বলি, সেটা হইল প্রতিধ্বনির ক্ষেত্রে যখন টেম্পারেচার হিসাব করবা, টেম্পারেচারটা অবশ্যই যত ডিগ্রি সেলসিয়াস হবে, ধরো 24 ডিগ্রি সেলসিয়াস, এই 24কে 273 করে কেলভিনে নিয়ে ম্যাথ করবা। এবং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টি টু হচ্ছে রুট ওভার না, তো এটা হচ্ছে রুট, সূত্রটা কি, V2/V1 ইকুয়ালস টু রুট T2/T1। সো যদি V2 চায় তাহলে এই রুট T2/T1 ইন্টু V1 দিবা, এটা দিয়ে V2 বের করবা, মানে দ্বিতীয় তাপমাত্রায় শব্দের বেগ কত এটা বের করবা। আর যদি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলে, V ইকুয়ালস টু F ল্যামডায়, খেয়াল করো, যদি শব্দের বেগ বাড়ে, শব্দের বেগ, তাহলে ল্যামডা বাড়বে। কখন? যখন F ধ্রুব থাকবে, F ধ্রুব থাকবে। আবার V ইকুয়ালস টু, আবার মনে করো যে F ইকুয়ালস টু V/ল্যামডা, তাহলে F কখন বাড়বে? যখন ল্যামডা কমবে, আর হচ্ছে এই V ধ্রুব থাকবে। ঠিক একইভাবে F ইকুয়ালস টু V/ল্যামডা, এখন যদি F কমতে হয়, মানে কম্পাঙ্ক কমে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে যদি শব্দের বেগ ধ্রুব থাকে। তরঙ্গ শব্দের অ্যানালাইসিস করা আছে। আর আলোর প্রতিফলনে এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় স্টুডেন্টের জন্য, যদি একটা স্টুডেন্ট বোঝে। আলোর প্রতিফলনে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, যে এই হইল অবতল দর্পণ বা অবতল আয়না, তো অবতল আয়নার ওই পাশে সিলভারিং করলাম, এইটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর ঠিক এই মাঝখানে হচ্ছে প্রধান ফোকাস, এটা হিসাব করে বসায় নিও। আর যখনই তোমরা কোনো একটা বস্তুকে অঙ্কন করবা, সে ফর এক্সাম্পল এটা এখানে, যে কোনো জায়গায়, ওকে তুমি যদি বলো এটা এখানে আছে, সামনে আছে, আরো সামনে আছে, ওই পাশে তো, এই পাশে তো সম্ভব না, তাহলে এই পাশে আছে, যেখানেই থাকুক, তোমার কনসেপ্টটা কি হবে? কনসেপ্টটা হচ্ছে বস্তুর মাথা থেকে একটা আলোকরশ্মি একদম আয়নায় পড়লো, আয়নায় পড়ার পর প্রধান ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? আর ঠিক পরেরটা, প্রধান ফোকাস দিয়ে গেলে এই যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বাইরে মিলবে, এই যে মিলবে, তাহলে যেই বিন্দুটাতে মিললো, এই বিন্দুটা হচ্ছে বিম্ব। এবং এই বিম্বের ব্যাখ্যা, যখন প্রতিফলিত রশ্মি দুটো মিলবে সদ, না মিললে অসদ, বাস্তব হইলে উল্টা হবে, অসদ হইলে সোজা হবে, বাস্তব এবং উল্টা, অসদ এবং সোজা, খর্বিত মানে ছোট, বিবর্ধিত মানে বড়। এখানে কোন জিনিসটা মনে রাখবা? এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে যে অলওয়েজ 1/v ইকুয়ালস টু প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, রাইট? বিবর্ধনের মান m মাইনাস v/u, অবশ্যই মাইনাস v/u। আর এই m হচ্ছে লেংথ অফ ইমেজ, লেংথ অফ অবজেক্ট। অনেকে বলে স্যার মডুলাস কই দিব? মডুলাসটা এইখানে দিবা। এই মডুলাসের মানে কি? যখন তুমি দৈর্ঘ্য মাপার সময়
দৈর্ঘ্য মাপার সময় এম ঋণাত্মক ঋণাত্মক হয় না বা ধরার দরকার হয় না। কেন হয় না? এটার কারণ হচ্ছে ভি যখন প্লাস থাকে তার মানে বিম্ব সদ মানে বাস্তব। এই ম্যাথ নিয়ে যদি কারো প্রবলেম থাকে, আমার ম্যাথও করা আছে, খালি সার্চ করবে আলোর প্রতিফলন ফাহাদ স্যার। তাইলে এই ভি যদি মাইনাস হয় তাইলে বিম্ব কি হবে? অসৎ। এম যদি প্লাস হয় বিম্ব সোজা। আর এম যদি মাইনাস হয় বিম্ব উল্টা। এফ প্লাস হবে যখন বিম্ব অবতল হবে, আর এফ মাইনাস হবে যখন বিম্ব উত্তল হবে। আর ইউ কখনোই মাইনাস হবে না। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বেসিক। এবারে যে কোনো অঙ্ক করা যাবে। আর উত্তল আয়নায় একটা কথা মনে রেখো, উত্তল আয়না, আয়না যখন উত্তল হবে, উত্তল আয়নায় কখনোই কখনোই উত্তল আয়নায় কখনোই এই যে বড় বিম্ব হবে না। উত্তল আয়নায় সব, এমনি লিখলে ভালো হবে, উত্তল আয়না সব সময় অসৎ, সোজা ও খর্বিত বিম্ব হবে। এই হচ্ছে কনসেপ্ট। আর স্থির তড়িতের একমাত্র যেটা আপাতত, যেহেতু আমি এটার উপরে পিসিবিতে এখনো ফুল ক্লাস নেইনি, এটা আফ্রি ক্লাস নিছে, কনসেপ্টটা হচ্ছে যে আমি তো সাজেশন দিয়ে রাখছি যে দুইটা আধান বা আহিত বস্তুর মধ্যে একটা দূরত্ব যে থাকবে, তাহলে এই দূরত্বের মধ্যে এফ এর মান ওদের আধানের উপর ডিপেন্ড করতেছে। এইখানে তোমরা এফ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই ডি স্কোয়ার দিয়ে ম্যাথ করতে পারো, কোনো সন্দেহ নেই। সো যদি এখানে ডি চায় তাইলে এটা হচ্ছে কে Q1 Q2 বাই এফ রুট করলে ডি এর মান বাইর হবে। এতে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যখন বলবে যে ওদের মাঝখানে আরেকটা আধানকে রাখলে, তাহলে এই আধানকে রাখলে এটা এদিক যাবে না ওদিক যাবে, কোন দিক যাবে, এটা অলওয়েজ মাথা রাখবা। প্লিজ মাথা রাখবা যে প্লাস প্লাস এটার মাঝখানে প্লাস থাকবে, কোনো সমস্যা নেই। আবার মাইনাস মাইনাস এটার মাঝখানেও প্লাস থাকবে, মাইনাস মাইনাস এটার মাঝখানেও মাইনাস থাকবে। এভাবে সম্ভব। কিন্তু যদি একটা প্লাস আর একটা মাইনাস হয় তাহলে তার মাঝে কিন্তু থাকবে না। তার মানে তখন যেটা হবে, ওদের ডিস্টেন্সের মধ্যে যেটা কম চার্জ তার পাশে থাকবে, কম চার্জের পাশে থাকবে, কম চার্জের পাশে থাকবে। এই হলো কনসেপ্ট। যদি এই বস্তুটাকে চিন্তা করো যে এটা যদি +20 কুলম হইতো আর এটা যদি +30 কুলম হইতো, তাহলে ও মাঝেই থাকতো, অথবা অথবা 30 কুলমের থেকে বেশি বিকর্ষণ পাইয়া মাঝ থেকে একটু বামে থাকতো। কিন্তু এইটা যদি 20 কুলমটা, ধরো 20 কুলমটা প্লাস না হইয়া মাইনাস হয়েছে, সে ফর এক্সাম্পল এটা মাইনাস হয়েছে, -20 কুলম, তখন এটা জীবন এখানে থাকবে না। এটা কই থাকবে? 30 আর 20-এর মধ্যে কম কোনটা? 20, তাহলে এখানে থাকবে। তখন এই ডিস্টেন্সটা ক্লিয়ার করতে হবে, এই যে এক্স। তা আমি একটু শর্ট করে বললাম। তো যে সাজেশনটা আমি এখানে দিছি, এই সাজেশনটাকে একটু দেখবা। এই সাজেশনই পরীক্ষায় আসবে। এই পিডিএফটা তোমাদের কাছে আমি দিয়ে দিচ্ছি, এবং কেমিস্ট্রি আর বায়োলজির একটা সামেটিভ ক্লাস কালকে আসতেছে। ঠিক আছে? টেক কেয়ার। আল্লাহ হাফেজ।